আমার তখন সবে 15। জীবনের অনেক কিছু বোঝার শুরু। সেই বছর হেমন্তের শুরুতে আমার দাদু খুব অসুস্থ হয়ে পড়লেন। আমার বাবা-মা দুজনেই বাইরে কাজ করতেন, তাই দাদুর সেবা করার পুরো দায়িত্বটা এসে পড়ল আমার আর আমার দিদুন মঞ্জুরি দেবীর উপর। দিদুন ছিলেন আমাদের বাড়ির সবচেয়ে শান্ত এবং স্থিতি মানুষ। দাদুর অসুস্থতার পর থেকে তার চোখে একটা গভীর উদ্বেগ আর ক্লান্তি ফুটে উঠত। আমি চেয়েছিলাম এই কঠিন সময়ে দিদুনকে যেন একটুও একা থাকতে না হয়। দিনের বেলা হাসপাতালে কাটানোর পর রাতে যখন আমরা দুজনে বাড়ি ফিরতাম, তখন সারা বাড়িটা যেন আমাদের ক্লান্তি আর নীরবতায় ডুবে থাকত। দাদুবিহীন ঘরটা ছিল শূন্য। একদিন রাতে দিদুন রান্নাঘরে চা বানাচ্ছিলেন। তার মুখটা খুব বিষণ্ণ দেখাচ্ছিল। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম, গিয়ে পেছন থেকে আলতো করে তার কোমরটা জড়িয়ে ধরলাম। দিদুন চমকে উঠলেন, তারপর ঘুরে আমার দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর প্রশ্ন। কিরে শুভ, কি হয়েছে? এভাবে জড়িয়ে ধরলি যে? আমি তার মুখের দিকে তাকাতে পারছিলাম না। শুধু বললাম, তুমি খুব একা হয়ে গেছ দিদুন। আমি তোমার পাশে থাকতে চাই। আমার এই সরল কথায় দিদুন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে শুরু করল। তিনি আমাকে খুব শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গন ছিল বেদনার্ত কিন্তু ভীষণ আন্তরিক। দিদুন আমাকে বুকে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন, তুই আমাকে খুব সাহস দিস রে। তোর দাদাভাই ছাড়া আমার সব ফাঁকা মনে হয় কি? তিনি চা বানিয়ে আমাকে দিলেন। তারপর আমরা দুজনে বারান্দার এক কোণে গিয়ে বসলাম। হেমন্তের হালকা ঠান্ডা বাতাস বইছিল। দিদুন নিজে থেকেই আমার হাত ধরেছিলেন। তার হাতটা ছিল নরম, কিন্তু জীবন সংগ্রামের ছাপ ছিল সেই হাতে। জানিস শুভ, তোকে দেখলে আমার কেমন যেন একটা নির্ভরতা আসে। ছোটবেলায় তোর বাবাও এমন করেই আমার হাত ধরে টেনে নিয়ে যেত যখন মন খারাপ হতো। আমি চুপ করে তার কথা শুনছিলাম। আমার মনের গভীরে তখন এক অদ্ভুত টান অনুভব করছিলাম। এই টানটা শুধু স্নেহ আর ভালোবাসার নয়, যেন দিদুনের লুকানো কষ্টের অংশীদার হওয়ার একটা ইচ্ছা। আমি তার হাতে আলতো করে চুমু খেলাম। সেই স্পর্শ ছিল খুব সাবধানী, খুব কোমল। দিদুন নড়লেন না। শুধু চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। মনে হল এই ছোট্ট স্পর্শে যেন তিনি বহুদিনের জমে থাকা ক্লান্তি মুছে ফেললেন। পরের দিনগুলোতে আমাদের মধ্যে এই স্নেহের নৈকট্য বেড়ে চল। যখনই দিদুনকে একটু আনমনা দেখতাম, আমি নিজে থেকেই তার পাশে গিয়ে বসতাম। একদিন রাতে দাদুর কাছে হাসপাতালে থাকাকালীন দিদুন খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আমি তখন তার পাশেই একটা চেয়ারে বসেছিলাম। লক্ষ্য করলাম ঘুমন্ত অবস্থায় তার হাতটা আমার দিকে বাড়ানো। আমি আলতো করে তার হাতটা ধরলাম। ধীরে ধীরে আমি ঝুঁকে তার কপালে, যেখানে কিছু চিকন চুল এসে পড়েছিল, সেখানে আরেকটি স্নেহমাখা চুমু এঁকে দিলাম। দিদুন হয়তো ঘুমের মধ্যেই অনুভব করলেন। তিনি আমার হাতটা আরও শক্ত করে ধরলেন, তারপর তার মাথাটা একটু ঘুরিয়ে আমার কাঁধের দিকে হেলিয়ে দিলেন। আমি তখন তার গভীর ও শান্ত নিঃশ্বাসের ছন্দ অনুভব করছিলাম। আমার ভেতরেও সেই কৈশোরের অজানা আলোড়ন জেগে উঠল। সেই মুহূর্তে আমি শুধু এটুকুই বুঝলাম, আমাদের মাঝে কোনো সম্পর্কের গণ্ডি নেই, আছে শুধু গভীর নির্ভরতা, ভালোবাসা আর নাবলা এক পবিত্র টান। আমি নিজেও মাথাটা দিদুনের মাথায় ঠেকিয়ে তার হাতের উষ্ণতা নিয়ে সেই শান্ত রাতে চোখ বুঝলাম। সেই রাতের নৈকট্য ছিল আমাদের দুজনের কাছেই এক অদৃশ্য কিন্তু শক্তিশালী বন্ধন, যা জীবনের কঠিনতম সময়ে একে অপরকে ভরসা জুগিয়েছিল। দাদুর শরীর ধীরে ধীরে কিছুটা স্থিতিশীল হয়ে এল, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হলেন না। তাকে নিয়ে উদ্বেগটা আমাদের পিছু ছাড়ল না। এই সময় আমার আর দিদুনের সম্পর্ক আরও গভীর ও নির্ভরতাশীল হয়ে উঠল। দিদুন যেন আমাকে তার সবটুকু শক্তি আর ভরসার উৎস হিসেবে দেখতে শুরু করলেন। হেমন্ত শেষ হয়ে শীতের হালকা কুয়াশা যখন নামতে শুরু করেছে, তখন এক সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। দিদুন উলের কাঁথা বুনছিলেন, আর আমি তার পাশে বসে একটা পুরনো গল্পের বই পড়ছিলাম। দিদুন হঠাৎ কাঁথা বোনা থামিয়ে আমার দিকে তাকালেন। তার চোখে এক নরম বিষণ্ণতা। জানিস শুভ, এই সময়টা এলে তোর দাদুকে খুব মনে পড়ে। শীতকালে আমরা দুজনে লেপের নিচে গল্প করতাম, আর তুই ছোটবেলায় মাঝখানে এসে শুয়ে পড়তিস। দিদুন ফিসফিস করে বললেন। আমি বইটা বন্ধ করে তার আরও কাছে সরে গেলাম। তার শরীর থেকে তখন উলের আর পুরনো কাপড়ের মিশেলে এক চেনা গন্ধ আসছিল, যা আমাকে এক অদ্ভুত শান্তির আবেশ দিত। আমি মাথা নিচু করে তার কাঁধের কাছে মুখ রাখলাম। বললাম, আমি তো এখন তোমার কাছেই আছি দিদুন। গল্প করো না গি। দিদুন আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন।
তার হাতের সেই স্পর্শ ছিল খুব যত্নের, খুব দীর্ঘদিনের পরিচিত। আমার কৈশোরের অস্থির মন সেই স্পর্শে এক গভীর স্বস্তি খুঁজে পেত। সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে দিদুন আমার ঘরে এলেন। আমার মাথার কাছে একটা গরম চাদর রাখতে গিয়ে তিনি আমার দিকে ঝুঁকে এলেন। ভালো করে চাদরটা গায়ে দিস, রাত বাড়লে ঠান্ডাটা বাড়বে, দিদুন খুব নরম গলায় বললেন। আমি চাদর নিতে গিয়ে দিদুনের হাতটা ধরলাম। বললাম, তুমি একটু বসো না দিদুন। দিদুন হাসলেন। কত বড় হয়ে গেলি, তাও এখনো ছোটদের মতো, তিনি বললেন বটে, কিন্তু আমার খাটের পাশে বসলেন। আমি তখন সাহস করে দিদুনের কোলের উপর আমার মাথাটা রাখলাম, ঠিক যেমন ছোটবেলায় রাখতাম। দিদুন এবার আর কিছু বললেন না। তিনি তার হাত দিয়ে আমার চুলগুলো পরম স্নেহে সরাতে লাগলেন। তার হাতের এই কাজটা ছিল একঘেয়ে কিন্তু চরম আরামদায়ক। এই গভীর নীরবতার মাঝে দিদুনের উষ্ণ কোলের উপর শুয়ে আমার মনে হচ্ছিল যেন পৃথিবীর সব কষ্ট দূর হয়ে গেছে। আমি চোখ বন্ধ করে দিদুনের গায়ের আঁচলটা মুঠো করে ধরলাম। আমার শরীর আর মনের প্রতিটি কোণে তখন দিদুনের মমতা আর নির্ভরতা ছড়িয়ে পড়ছিল। দিদুন কিছুক্ষণ পর আলতো করে আমার কপালে একটা স্নেহমাখা স্পর্শ রাখলেন। সেটি চুমু ছিল না, কিন্তু কোনো গভীর চুমুর চেয়ে কম আন্তরিকও ছিল না। ঘুমিয়ে পড় আমার সোনা। তোর দাদুভাইও তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন, তিনি ফিসফিস করে বললেন। দিদুনের সেই শান্ত, ভালোবাসায় ভরা স্বর আর তার শরীরের উষ্ণতা আমাকে পুরোপুরি ঘুম পাড়িয়ে দিল। সেই রাত